করোনায় মৃত্যুর মিছিল বাড়ছেই, 24 ঘন্টায় রেকর্ড 201 জনের প্রাণহানি। সর্বোচ্চ খুলনা ও ঢাকা বিভাগে 124। হাসপাতালে মিলছে না শয্যা, অক্সিজেন। অক্সিজেন লেভেল দেখবো যে আপনার 72, 74, তখন বললো যে না ওরা আইসিইউ লাগবে মাস্ট। এই রুমে যাও, ওই রুমে যাও, এখানে যাও, এখানে যাও, কত কত আধা ঘন্টা ধরে রুগী এখানে রেখে দিচ্ছি। শ্বাসকষ্ট দিচ্ছে, শ্বাসকষ্ট দিচ্ছে, দেখলাম তো কেউ আসেনি তো। এখন এই অবস্থায় ফেলায় রাখছি, কোথায় নিয়ে যাব কি করবো তো কিছু বুঝতে পারতেছি না। এই ধারায় যদি প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে একটা সময় কিন্তু আমরাও অনেক গভীর সংকটে পড়ে যাব। ভ্যাকসিনের দ্বিতীয় দফা নিবন্ধনের প্রথম দিনেই নাম লিখিয়েছেন লাখের বেশি। 90,000 পর্যন্ত আর কি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে। এখন এটা সক্ষমতা আমরা বাড়াচ্ছি। ইউরোপিয়ানরা তাদেরও আমরা কমপ্লিট করেছিলাম, সেইগুলো আসা শুরু হয়েছে। সেইটাও কোভ্যাক্সের আন্ডারে আমরা আরো প্রায় 10 লক্ষ এরকম পাবো। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা মোকাবেলায় ব্যর্থতার সমালোচনার মধ্যেই ভারতের স্বাস্থ্যমন্ত্রী সহ 9 মন্ত্রীর পদত্যাগ। মহামারীর তৃতীয় ঢেউ সামলাতেই রদবদল, শপথ নিলেন 43 জন। ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকের 300 কোটি টাকার বেশি আত্মসাতের শঙ্কা, ব্যবস্থা নিতে চিঠি। পিকে কাণ্ডে সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ। করোনা সংক্রমণে দেশে বেড়েই চলেছে মৃত্যু। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন রেকর্ড 201 জন। খুলনা ও ঢাকা বিভাগেই 124 জনের মৃত্যু হয়েছে। এদিকে ঢাকা বিভাগের নতুন হটস্পট এখন টাঙ্গাইল ও ফরিদপুর। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে। রোগীর চাপে বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, আছে অক্সিজেন সংকটও। অনেক হাসপাতালের বাইরে রোগীদের দীর্ঘ লাইন এখন। 24 ঘন্টায় সর্বোচ্চ মারা গেছে খুলনা বিভাগে 66 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 21 জন, রাজশাহী বিভাগে 18 জন, রংপুর বিভাগে 14 জন, ময়মনসিংহ বিভাগে 8 জন, বরিশাল বিভাগে 7 জন ও সিলেট বিভাগে 9 জন মারা গেছেন। খুলনা বিভাগে 66 ও জেলায় 12 জন মারা গেছেন। 24 ঘন্টায় 1695টি নমুনা পরীক্ষায় 585 জন শনাক্ত হয়েছেন। হার 34.5%। আমার রুগী নিয়ে এসেছি 8টা সকাল, এখন পর্যন্ত কোনো ভর্তির কোনো ফয়সালা দেয় না, ভর্তি নেবেই না, তারা ডিক্লেয়ার দিয়ে দিছে। এখন এই অবস্থায় ফেলায় রাখছি, কোথায় নিয়ে যাব কি করবো তো কিছু বুঝতে পারতেছি না। অক্সিজেন যেটা দরকার সেটা অপ্রতুল, আর আমরা ম্যাক্সিমামই বাইরে থেকে আনতেছি। জুনের তুলনায় জুলাইয়ে করোনার দাপট আরো ভয়াবহ। দক্ষিণ পশ্চিমাঞ্চলে পরিস্থিতি নাজুক। জেলা হিসেবে সর্বোচ্চ মৃত্যু যশোরে 12 জন, কুষ্টিয়ায় মারা গেছেন 10 জন। রাজশাহী বিভাগে করোনায় 18 জন মারা গেছেন। 24 ঘন্টায় শনাক্তের হার প্রায় 17%। করোনার নতুন হটস্পট বরিশাল ও ময়মনসিংহ। বরিশালে মারা গেছেন 5 জন আর ময়মনসিংহে 4 জন। ময়মনসিংহে এরই মধ্যে দেখা দিয়েছে আইসিইউ সংকট। বারিন্দাতে আর মেঝেতে বিভিন্ন জায়গায় হাসপাতালে রোগী অনেক। আমার মা আপনার করোনা ধরেন যেন আপনার অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছে, বাট আমরা আইসিইউতে বেড পাচ্ছি না। ঢাকা বিভাগের নতুন হটস্পট টাঙ্গাইল ও ফরিদপুর। করোনায় ফরিদপুরে 7 জন ও টাঙ্গাইলে 6 জন মারা গেছেন। টাঙ্গাইলে শনাক্তের হার 51% আর ফরিদপুরে 46%। এছাড়া 24 ঘন্টায় ঝিনাইদহে 8 জন, সিলেটে 6 জন, শেরপুর ও জামালপুরে 1 জন করে এবং ঠাকুরগাঁওয়ে 4 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। রাশেদ লিমন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। লিমন, আমরা আসলে আমাদের এই প্রতিবেদনটি দেখলাম, হাসপাতালের বাইরেও বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে করোনা উপসর্গ নিয়েও অনেক রোগী মারা যাচ্ছেন। তো সেই সংখ্যাটা হয়তো রেকর্ডভুক্ত হচ্ছে না। আজকে যেটি রেকর্ডভুক্ত হয়েছে 201 জনের মৃত্যুর সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। সার্বিক পরিস্থিতিটা কি? পরিসংখ্যানগত তথ্য আপনার কাছে যেটি আছে সেটি কি বলছে? সার্বিক পরিস্থিতি এক কথায় যদি বলি একদম ভয়াবহ। কারণ করোনা পরিস্থিতি, বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের যেভাবে সারা বাংলাদেশকে ক্রমেই গ্রাস করছে, আসলে পরিস্থিতি ভয়াবহ এবং আরও ভয়াবহতার দিকে যাচ্ছে। যদিও এই লকডাউনটা আশা করা যায় যে এই চলমান লকডাউনটা যদি ঠিকঠাকভাবে পালন করা যায় তাহলে তার একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। আমি যদি একটু যেটি বলছিলেন আপনি পরিসংখ্যান, সারা দেশের পরিস্থিতি আমি যদি একটু 4 দিনের একটু তুলনামূলক তথ্যটা তুলে দিতে পারি তাহলেই আসলে বোঝা যাবে যে অবস্থাটা কেমন। যেমন 4 তারিখে শনাক্ত ছিল 8,000 8,500-এর মতো
শনাক্তের হার ছিল 28, 29ই বলা যায়। এবং এরপরে কিন্তু সেদিনকে মৃত্যু ছিল 153 এবং 5 তারিখে শনাক্ত সংখ্যা গিয়ে প্রায় 1000-এ গিয়ে ঠেকেছে, 10,000-এ গিয়ে ঠেকেছে এবং শনাক্তের হার 29 ছাপিয়েছে এবং মৃত্যুর সংখ্যা 164। 6 তারিখে 11,000, অর্থাৎ 10,000 6 তারিখেই কিন্তু বাংলাদেশে প্রথম 10,000-এর বেশি 24 ঘন্টায় শনাক্ত হয়েছে এবং সেদিনকে কিন্তু শনাক্তের হার ছিল 31.46%। তো এরপরে যদি আমরা সেদিনকে মৃত্যুর সংখ্যাটাও কিন্তু 163 ছিল এবং সবশেষ আজও কিন্তু দ্বিতীয় দিনের মতো 10,000-এর বেশি শনাক্ত এবং সেই সংখ্যাটা 11,162 জন এবং শনাক্তের হারও কিন্তু সেই গতকালের কাছাকাছি 31.32। তবে আজকে যে বিষয়টি, মৃতের সংখ্যা এই বলা যায় যে 1.5 বছরে বাংলাদেশে করোনাকালে সর্বোচ্চ মৃতের সংখ্যা 201 এবং একদিনে আজই কিন্তু প্রথম 2 শতাধিক মৃত্যুর রেকর্ড হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের খাতায়। তার মানে আপনি যেমনটি বলছিলেন, আরও বিভিন্ন জন উপসর্গ নিয়ে কেউ বাড়িতে বসে এইভাবে যারা মারা যাচ্ছে সেই সংখ্যাটা হয়তো এই হিসাবের তালিকায় যোগ হয় না, তাহলে কিন্তু সেই তালিকাটা অনেক বড়। স্বাভাবিকভাবেই কিন্তু বোঝা যাচ্ছে রিচার্ড যে অবস্থা কতটা ভয়াবহ এবং সারা দেশব্যাপী এই পরিস্থিতির যে প্রভাব, সেই প্রভাব কিন্তু পুরো রাজধানী ঢাকায় পড়ছে। কারণ একটা সময় ঢাকায় যখন সংক্রমণের হার বেশি ছিল তখনই আমরা হাহাকার দেখছি, কিন্তু এখন কিন্তু রাজধানীর বাইরে থেকে কিন্তু একদম প্রতিনিয়ত আপনি যে কোনো একটা কোভিড হাসপাতালের সামনে গেলেই দেখবেন রাজধানীর 5টা অ্যাম্বুলেন্স আসলে 4টাই ঢাকার বাইরে থেকে আসছে। তো কাজেই রাজধানী ঢাকার উপর চাপটা বাড়ছে। যদিও ডিএনসিসি কোভিড হাসপাতালের কারণে আইসিইউর সংকটটা রাজধানীতে প্রকট হলেও ওখানে একটা সাপোর্ট পাওয়া যাচ্ছে এবং ওখানে এখনও শয্যার সংকট দেখা দেয়নি, যে কারণে রোগী এখনো ভর্তি করতে পারছে। তবে ওই হাসপাতালে কিন্তু অনেক দীর্ঘ লাইন অপেক্ষা করে। তো সবকিছু মিলে রাজধানী ঢাকার পরিস্থিতিও কিন্তু ক্রমে খারাপ হচ্ছে এবং যারা হাসপাতাল সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু বলছে আরেকটু চাপ বাড়লেই কিন্তু এই আরও ভয়াবহ পরিস্থিতি হবে ঢাকার। এ নিয়ে আসলে আমার একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখে আসবো এখন। সংক্রমণের হারের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগ, বাড়ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নির্ধারিত 300 বেড শেষ হয়েছে কবেই। রোগীর সংখ্যা এখন 400-রও বেশি। তবু প্রতিদিনই 50 জনের বেশি রোগী বাড়ি পাঠিয়েও ঠাঁই মিলছে না হালকা শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীদের। আমরা বলছিলাম যে আমাদের অনেক সমস্যা, ঠিক আছে আমাদের রোগীটা ভর্তি করেন, এখানে ভর্তি করলো না। আবার যাদের অবস্থা বেশি খারাপ, অর্থাৎ আইসিইউ দরকার, তাদের বাধ্য হয়েই ফিরিয়ে দিতে হচ্ছে অন্য হাসপাতালে। সাধারণ বেড আছে কিন্তু অক্সিজেন লেভেল দেখবো যে আপনার 72, 74, তখন বললো যে না আমরা আইসিইউ লাগবে মাস্ট। ভর্তি নিবে না, আমরা এখন প্রাইভেট হাসপাতালের দিকে যাব দেখি ভাবতেছি। আর আইসিইউ ও এইচডিইউ খালি থাকায় গুরুতর সব রোগী যেন ভিড় করেছে ডিএনসিসি কোভিড হাসপাতালে। তাই এই হাসপাতালে তৈরি হয়েছে দীর্ঘ সারি। দৌড়াদৌড়ি বলতেছে যে আইসিইউ রুমের খালি নেই বলে, এই জন্য বলে এই রুমে যাও, ওই রুমে যাও, এখানে যাও, ওইখানে যাও, কত তো আধা ঘন্টা ধরে রুগী এখানে রেখে দিচ্ছি। এখনো হাতে গোনা কয়েকটি আইসিইউ খালি থাকলেও এমন অবস্থা চলতে থাকলে এই সক্ষমতা ফুরিয়ে যাবার শঙ্কা হাসপাতাল পরিচালকের। এই ধারায় যদি প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে একটা সময় কিন্তু আমরাও অনেক গভীর সংকটে পড়ে যাব, বিশেষ করে সিরিয়াস পেশেন্ট হ্যান্ডেলের জন্য। আর অধিদপ্তর বলছে রোগী না কমলে হাসপাতালের হাহাকারও কমবে না। অক্সিজেন স্যাচুরেশন যদি বেশি সময় ধরে কম থাকে তাহলে পরে তো ব্রেন ডেথ এমনি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে সামাল দেওয়া খুব কঠিন কাজ, তাদেরকে বাঁচানোও কঠিন কাজ। মঙ্গলবার দেশে প্রথমবারের মতো শনাক্ত ছাড়ায় 11,000-এর বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, দেখছিলাম আসলে ঢাকার পরিস্থিতিও। লিমন, আমরাও আসলে প্রতিবেদনটা দেখলাম। আপনি যদি এই রিপোর্টের কথা যদি বলি তাহলে ঢাকার আইসিইউর পরিস্থিতি কি, আপনি সেটা উল্লেখ করেছেন। ঢাকার বাইরেও আসলে আইসিইউর পরিস্থিতিটা কি বা সেখানে সংখ্যাটা কেমন, সেই পরিসংখ্যানগত তথ্য যদি আপনার কাছে থাকে সেটি জানতে চাইব। আর ঢাকার যে অবস্থাটা সেটারও আসলে বিস্তারিত ব্যাখ্যাটা যদি আমাদেরকে একটু স্পষ্ট করতেন। ঢাকার অবস্থা এখন আসলে অধিকাংশ হাসপাতালেরই কিন্তু যে শয্যা একেবারে ফুরিয়ে এসেছে। যেমন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কথাই বলি, কারণ গত দফায় কুর্মিটোলা যে আসলে যে পরিমাণ সাপোর্ট দিয়েছে এই করোনা রোগীদের ম্যানেজমেন্টে, মানুষের একটা আস্থার জায়গা কুর্মিটোলা হাসপাতাল তৈরি হয়েছে। কিন্তু তারা কিন্তু অলরেডি বলতে গেলে স্বাস্থ্য অধিদপ্তরের কাগজ কলমের হিসাবে মাইনাসে আসছে। মাইনাস বলতে তাদের রোগীর চেয়ে মানে শয্যার চেয়ে রোগী অনেক বেশি। তো কাজেই আসলে সেখানে আসলে তারা দিতে পারছে না। আমরা দেখছি তারা একদমই যাদের না রাখলেই নয়, এই মুহূর্তে এডমিট না করলেই নয়, ঠিক তাদেরকেই কিন্তু আসলে ভর্তি করছেন।
তো বাকিদের আসলে আইসিইউ তাদের 10টাই শেষ, তাদের ফিরিয়ে দেওয়া হতো। এছাড়া অল্প কয়েকটি হাসপাতালে আইসিইউ আছে। আমি যদি একটু পরিসংখ্যানটা ভালোভাবে দেই, যে রাজধানীতে আমরা যদি বলি স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে সরকারি হাসপাতালে মোট 384টি কোভিড ডেডিকেটেড আইসিইউ রয়েছে, এর মধ্যে 85টি খালি আছে। এবং 85টির মধ্যে আমি যেটি বলছিলাম রিচার্ড, ডিএনসিসি কোভিড হাসপাতালের দিকে তাকালেই দেখা যাবে যে সেখানে কিন্তু 75টি খালি রয়েছে এখনও। যদি এই মুহূর্তে সেই সংখ্যাটা কত আমি জানি না, আমি দুপুরের পর্যন্ত তথ্যটা দিতে পারছি আপনাকে, কারণ আমি তখনও প্রায় 7-8 জন রোগীকে হাসপাতালের বারান্দায় দেখে এসেছি। বারান্দায় বলতে হাসপাতালে সামনে সারিবদ্ধভাবে দেখে এসেছি যারা আসলে আইসিইউর নিতেই বা আইসিইউর জন্য এই হাসপাতালে এসেছে। বিএসএমএমইউতে 2টি খালি রয়েছে, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে 3টি, 250 শয্যা টিবি হাসপাতাল যেটা শ্যামলীতে সেখানে 3টি, এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে 2টি, অর্থাৎ টোটাল 85টি খালি রয়েছে এই ঢাকায়। যদিও এই তথ্যটা কিছুক্ষণ আগের, আমি আবারও বলছি, কারণ যারা দেখছেন হয়তো বা সেখানে গিয়ে আবার জানতে চাইতে পারেন যে আমরা জেনেছি, কিন্তু বিষয়টা আসলে যে কোনো সময় কিন্তু এগুলো খালি আবার ভরে যাচ্ছে। এরপর যদি সারা দেশের মোট আইসিইউর একটি পরিসংখ্যান তুলে ধরতে পারি রিচার্ড, সেই বিষয়টা এমন যে সারা দেশে মোট আইসিইউ অর্থাৎ কোভিডের জন্য 1215টি, এর মধ্যে এখনও 309টি খালি রয়েছে। যদি এটা স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব, হাই ফ্লো নাজেল ক্যানোলা যেটা আসলে আইসিইউ সমতুল্য ধরা হয়, যে হাই ফ্লো নাজেল ক্যানোলার মাধ্যমে এই নেজাল ক্যানোলার মাধ্যমে খুব আরও বলা যায় সোজাসাপটাভাবে বললে যে খুব দ্রুত গতিতে বা বেশি মাত্রায় একই সঙ্গে অক্সিজেন দেওয়া সম্ভব, সেজন্য সেটাকে আইসিইউ সমতুল্য ধরায়। সেটি প্রায় 1660টি, এবং অক্সিজেন কনসেন্ট্রেটর এটাও আসলে এইচডিও সমতুল্য ধরা হয়, এটিও কিন্তু 1788 রয়েছে। কিন্তু এগুলো কিন্তু কতটি খালি আছে সেই তথ্যটি আসলে এখন ওভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। লিমন, একটা বিষয় জানতে চাচ্ছি, আপনি এখানে যখন উপস্থাপন করছেন তখন আইসিইউর যে খালির সংখ্যাটা সেটা আপনি বারবারই উল্লেখ করছেন। আমাদের বর্তমান পরিস্থিতিতে 11,000-এর উপরে প্রতিদিনই শনাক্ত হচ্ছে, 10,000-এর উপরে যদি আমরা ধরি, তো সেই তুলনায় এই আইসিইউ যদি এখন খালি থাকে সেটা তো নিতান্তই কিন্তু আমরা যদি শনাক্তের দিন থেকে চিন্তা করে আজকের দিন পর্যন্ত বিবেচনা করি, সেই 2020 সালের 8ই মার্চ থেকে আজকে পর্যন্ত এই 1.5 বছরে কি আমরা আইসিইউ বাড়ানোর কোনো ব্যবস্থা নিতে পারতাম না, বা কেন নিলাম না সেটার জন্য এখন কেন আমাদের সাফার করতে হচ্ছে? আইসিইউ আপনি তো আমরা বাড়ানোর কথা রুট লেভেলে তো বাড়ানো যেত বা কোথাও কোথাও বাড়ানো হয়েছেও, তবে সবচেয়ে বড় যে জিনিসটা আমি যদি মোটা দাগে বলার যে জিনিসটা রয়েছে সেটি কিন্তু আসলে এই ডিএনসিসি কোভিড হাসপাতাল। এখানে কিন্তু 212টি আইসিইউ এবং সমমানের রয়েছে, এবং এই 212টি এবং তাদের আরও হাইফ্লো অক্সিজেন সহ আরও যে বিষয় রয়েছে, তারা কিন্তু 450 বেড আইসিইউ সমমানে দিতে পারছে। আমি আসলে আজকেও ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি, তিনি আসলে যে বিষয়টি বলছিলেন আমি তার কথার সঙ্গে একমত, যে এই মুহূর্তে যদি এই হাসপাতালটি চালু করা না যেত তাহলে এই চিত্রটা আরও ভয়াবহ হতে। কারণ আপনি একবার চিন্তা করেন 450 থেকে 450 তার 75 জন যদি বাদও দিই, 350 মানুষ কিন্তু এই মুহূর্তে ওই হাসপাতালটির আইসিইউতে রয়েছে। এই মানুষগুলোকে কিন্তু তাহলে আইসিইউ সাপোর্টটা দেওয়া যেত না। তাহলে এইটা বলাই নিঃসন্দেহে বলা যায় যে সরকার একটি বড় সিদ্ধান্ত। আরেকটি আশার খবর দেওয়াই যায় যে সব কিছুর পরে, এত কিছুর পরে যে জিনিসটার জন্য আমরা প্রত্যাশা করেছিলাম যে গণটিকা কার্যক্রম চালু, সেটি বোধহয় শিগগিরই চালু হচ্ছে। কারণ এরই মধ্যে গতকাল রাত থেকে আমরা দেখেছি যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তো সবাই তার রেজিস্ট্রেশন করতে পারছে, এবং বয়সটাও 5 বছর কমিয়ে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে এখানে একটি আশার খবর, এবং এই মুহূর্তে যে 45 থেকে 50 লাখ বা তার বেশি কিছু টিকার মজুদ আছে, পাশাপাশি আরও কিছু টিকা আসার সম্ভাবনা আমরা সরকারি বিভিন্ন মহল থেকে পাচ্ছি। তো সব কিছু মিলে চলমান লকডাউন সফলের পাশাপাশি যদি টিকাদান কর্মসূচিতে গতি আসে, তাহলে হয়তো বা আমরা এই করোনা দ্রুত বর্ষে আনতে পারবো বা একটা লাগাম টেনে ধরতে পারবো, এমন প্রত্যাশা করাই যায়। রিচার্ড, ধন্যবাদ আপনাকে রাশেদ লিমন। আপনার এই প্রত্যাশার সাথে আমরাও অবশ্যই সেই প্রত্যাশাকে সাধুবাদ জানাই, সেই প্রত্যাশাকেই আমরাও প্রত্যাশার পারদে না রেখে বাস্তবে দেখতে চাই, আমরাও এই কোভিড পরিস্থিতি থেকে আসলে উত্তরণ পেতে চাই। সারা দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী রাশেদ লিমন। 2 মাস বন্ধ থাকার পর টিকা নিবন্ধন শুরু হবার প্রথম দিনই নিবন্ধন করেছেন 1 লাখের বেশি মানুষ। আগামী সপ্তাহেই সারা দেশে আবারও গণহারে টিকাদান কর্মসূচির পরিকল্পনা করছে স্বাস্থ্য বিভাগ। এদিকে কোভ্যাক্সের আওতায় 25 থেকে 30 দিনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার 35 লাখ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। সিনোফার, মডার্না আর ফাইজার মিলে সরকারের হাতে মজুদ এখন 57 লাখের মতো টিকা। সম্ভাবনা আছে আগামী মাসেও আরও টিকা আসার।
আর এর উপর ভর করেই 2 মাস পর আবারও খুলল সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ। বুধবার প্রথম দিনেই নিবন্ধন করেছেন প্রায় 1 লাখের বেশি নাগরিক। 90,000 এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে। এট এ টাইম যখন হাজার হাজার মানুষ একই সাথে চেষ্টা করছে তখন সাময়িকভাবে কিছুটা সমস্যা ছিল, কিন্তু এখন আমরা এটা ক্লাউডে যেহেতু নিয়ে গিয়েছি, এখন এটা সক্ষমতা আমরা বাড়াচ্ছি যাতে করে সমস্যাটা কম হয়। এর মাঝেই কোভ্যাক্সের আওতায় চলতি মাসের শেষ সপ্তাহে কিংবা আগস্টের শুরুতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 35 লাখ টিকা বাংলাদেশ পেতে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এক্সাক্ট পরিমাণ বলে নাই, বাট যে কোনো দিন এই সপ্তাহে হয়তো আগামী সপ্তাহে ওনারা একটা বড় অঙ্কের ভ্যাকসিন আন্ডার কোভ্যাক্স দেবেন। আশা করি যে 2.5 মিলিয়নের নিচে না, এরকম আশা করি। তাছাড়া ইউরোপিয়ানরা তাদেরও আমরা কন্ট্যাক্ট করেছিলাম, সেইগুলো আসা শুরু হয়েছে। সেইটাও কোভ্যাক্সের আন্ডারে আমরা আরও প্রায় 10 লক্ষ এরকম পাবো। এদিকে আগামী সপ্তাহেই সারা দেশে গণহারে টিকার প্রয়োগ শুরু করতে চায় স্বাস্থ্য বিভাগ। আমরা খুব তাড়াতাড়ি দিব, ইন্টারনাল কাজগুলো এখন সমাধান হচ্ছে, আশা করি 2-4 দিনের মধ্যেই শুরু করতে পারবে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি, বিভিন্ন জায়গায় টিকা পাঠানোর বিষয়টি আর অন্যান্য কাজকর্ম যেগুলো বিষয় থাকে, লিস্টিং করা, নিবন্ধন করা, এই কাজগুলো চলছে। দেশে এখন পর্যন্ত 1 কোটির বেশি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে ভারী বৃষ্টিতে আবারও পানির নিচে কলকাতা, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় জলাবদ্ধতা, জনজীবনে দুর্ভোগ। গ্রাহক ও ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া 338 কোটি টাকা আত্মসাতের শঙ্কায় ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। দেশের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির লোভনীয় অফারে হুমড়ি খেয়ে পড়েছেন লাখ লাখ ক্রেতা। তবে প্রতিষ্ঠানটির 2.5 বছরে নানা কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে বারবার। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক একটি তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। ওই প্রতিবেদনে বলা হয় 14 মার্চ পর্যন্ত ইভেলির মোট সম্পদ ও দায়ের ফারাক অন্তত 6 গুণ। মোট সম্পদ মাত্র 91,69,42,846 কোটি টাকার বিপরীতে দায় আছে 407,18,48,994 টাকা। গ্রাহকের দায় মেটাতে 403 কোটি টাকা থাকার কথা থাকলেও কোম্পানিটির হাতে সম্পদ আছে 65 কোটি টাকা। এই হিসাবে মাত্র 16.14% গ্রাহককে পণ্য সরবরাহ বা অর্থ ফেরত দিতে পারবে ইভেলি.com। এমন অবস্থায় 338,18,18,178 কোটি টাকা আত্মসাৎ বা অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদনের উপর ভিত্তি করে একাধিকবার বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 10 দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান রেখে করা হয়েছে ই কমার্স নীতিমালা। এরপরেই দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইভেলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠালো বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল। চিঠিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বিষয়ে উল্লেখ করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকদের লগ্নি করা অর্থের সুরক্ষা দেওয়া উচিত। ইভেলির মতো অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে যাদের আচরণ একটি স্বাভাবিক আচরণ নয়, সেইগুলো কিন্তু আসলে মনিটরিং এর আওতায় নিয়ে আসতে হবে। ভোক্তারা যে অলরেডি বিনিয়োগ করেছে সেটি তারা কিভাবে ফেরত পেতে পারে সেটির ব্যবস্থা গ্রহণের জরুরি। অন্যান্য প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখার পাশাপাশি ক্রেতাদেরও সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে তারা নিজেদের বা নিজ কোম্পানির নামে থাকা ব্যাংক হিসাব থেকে কোনো টাকা তুলতে বা স্থানান্তর করতে পারবেন না। করফাকির অভিযোগে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। পিপলস লিজিং সহ 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে পিকে হালদারের হাজার হাজার কোটি টাকা লোপাটে জড়িত থাকার অভিযোগে নাম আসে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের। এই মামলায় গ্রেফতার 2 আসামির জবানবন্দিতেও উঠে আসে আর্থিক অনিয়ম ধামাচাপা দিতে সুরের অর্থ লেনদেনের বিষয়টি। গত 22 জুন এই আর্থিক অনিয়মের ঘটনায় গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বাংলাদেশ ব্যাংকের আলোচিত এই কর্মকর্তা।
সুরের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর তৎপর হয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এই ধারাবাহিকতায় কর ফাঁকির অভিযোগে বুধবার সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে এনবিআর। তাদের ব্যাংক হিসাব হতে অর্থ তোলা ও স্থানান্তর কার্যক্রম স্থগিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যাংকগুলোকে চিঠি দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সেল। পছন্দ করে হালদারের সঙ্গে যে আমরা তদন্ত করতেছি যে পুরো এই বিষয়টা নিয়ে আদালতে বিভিন্ন জন সাক্ষ্য দিচ্ছে, সেই সাক্ষ্য তো তাদের নাম আসছে। এই তদন্ত করে একটা পাঠ আছে এসপি সুর এবং তার ওয়াইফ, এসপি সুর চৌধুরী এবং তার ওয়াইফের করফাকির বিষয় নিয়ে আমাদের তদন্ত চলমান আছে। চলমান তদন্তের একটা অংশ হিসেবে আমরা তার ব্যাংক হিসাব জব্দ করে দিচ্ছি। এর আগে যখন এসপি সুর এবং তার ওয়াইফের ব্যাংক খাস করা হয়েছে, একটা পর্যায়ে এসে আজকে যখন ফিক্স করে দেওয়া হয়েছে। এনবিআর এর চিঠিতে তাদের হিসাব স্থগিত করে ব্যাংক আমানতের তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রথমবারের মতো মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন 43 জন। এর মধ্যে 36 জন প্রথমবারের মতো স্থান পেয়েছেন মোদীর মন্ত্রিসভায়, আর বাকি 7 জনকে প্রতিমন্ত্রী থেকে করা হয়েছে পূর্ণাঙ্গ মন্ত্রী। এর আগে চলমান কোভিড পরিস্থিতিতে দেশব্যাপী বিপর্যয়ের মুখে পদ হারান মন্ত্রিসভার প্রায় 1 ডজন মন্ত্রী। ভারত জুড়ে করোনা মহামারীতে ব্যাপক বিপর্যয় আর বিশ্বব্যাপী আলোচনা সমালোচনার মধ্যেই বড় ধরনের পরিবর্তন আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এতে করোনার তৃতীয় ঢেউয়ের বিপর্যয়ের মুখে পদ হারাতে হয়েছে মন্ত্রিসভার অন্তত 1 ডজন মন্ত্রীকে। অন্যদিকে মন্ত্রিসভায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন 36 জন মন্ত্রী, যাদের মধ্যে অধিকাংশই বয়সে তরুণ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ওই 36 জন ছাড়াও একে একে শপথ নেন প্রতিমন্ত্রী থেকে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাওয়া আরও 7 জন। এ নিয়ে মোদীর বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালো 77 জনে। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের পদত্যাগ। ধারণা করা হচ্ছে কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়েই তাকে হারাতে হয়েছে মন্ত্রিত্ব। এছাড়াও করোনার ধাক্কায় মন্ত্রিত্ব হারিয়েছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার, পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদকর এবং তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক মন্ত্রী রবিশঙ্করও। জানিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভারতে গেল এপ্রিল ও মে মাসে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে, দেখা দেয় অক্সিজেন সংকট, হাসপাতালে শয্যা ও ভ্যাকসিন সংকট তীব্র আকার ধারণ করে। বিভিন্ন গণমাধ্যম বলছে মূলত করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় মোদী সরকার মন্ত্রিসভা ঢেলে সাজাচ্ছেন। এছাড়াও আগামী বছর 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচন সামনে রেখে মন্ত্রিসভার এই রদবদল বলেও মনে করছেন অনেকে। কলকাতা সহ আশেপাশের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল বুধবার দুপুরের পর থেকে এই বৃষ্টি শুরু হয়ে চলে বিকেল 4:30 পর্যন্ত। প্রায় 2.5 ঘন্টার বৃষ্টিপাতে কলকাতার বেশ কয়েকটি এলাকায় কোমর সমান পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে নাজেহাল মানুষ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আষাঢ়ের বৃষ্টিপাতে ফের জলাবদ্ধতার কবলে কলকাতা। উত্তর কলকাতার আমহার স্ট্রিট, শিয়ালদা, ইন্টালি, শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ ধর্মতলার বেশ কিছু এলাকায় বুধবার এভাবেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। একইভাবে ভেসে গেছে দক্ষিণ কলকাতার যাদবপুর, যোধপুর পার্ক, বেহালা, সাউদার্ন অ্যাভিনিউর মতো ব্যস্ততম এলাকাগুলো। শুধু কলকাতা শহর নয়, রাজধানীর বাইরে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কিছু এলাকাতেও তৈরি হয় এই জলাবদ্ধতা। সমস্ত দোকানে জল ঢুকে গেছে, কিছু করা যায় না। প্রতি বছরই এই বছরে 2বার, 2 দিন 3 দিন কনস্ট্যান্ট এরকম হবে। একটুখানি বৃষ্টি হয়েছে তারপর জল জমে আছে। দোকানে জল ঢোকার কারণ হচ্ছে গাড়ি এখান দিয়ে গেলে ও ঢেউ থেকে তো ঢুকে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কেবল কলকাতাতেই বুধবার 2 ঘন্টায় প্রায় 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গেল মাসে একইভাবে কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় কলকাতা সহ আশপাশের এলাকা। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে আবারও জলমগ্ন কলকাতা। স্থানীয় সময় দুপুর 2টোর সময় এই বৃষ্টিপাত শুরু হয়। তুমুল এই বর্ষণ শেষ হয় বেলা 4:30 নাগাদ। আর সেখানেই কিন্তু কলকাতার বিভিন্ন অঞ্চলে হাতি পানি জমার অবস্থা। কলকাতা পুরসভার যুদ্ধকালীন তৎপরতাতে চেষ্টা করা হচ্ছে এই জমা জল নিষ্কাশন করে বাইরে ফেলার, কিন্তু সেটি কখন হবে সেটি কিন্তু বড় প্রশ্ন। কলকাতা থেকে সুব্রত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় 24 ঘন্টায় রেকর্ড 201 জনের প্রাণহানি, সর্বোচ্চ খুলনা ও ঢাকা বিভাগে 124। মিলছে না শয্যা, অক্সিজেন। প্রথম দিনেই ভ্যাকসিনের জন্য নিবন্ধন লাখের বেশি।
করোনা মোকাবেলায় ব্যর্থতার সমালোচনার মধ্যেই ভারতের স্বাস্থ্যমন্ত্রী সহ 9 মন্ত্রীর পদত্যাগ। মহামারীর তৃতীয় ঢেউ সামলাতেই রদবদল, চলছে শপথ। সময়ের সঙ্গে থাকুন সময়।